ধর্ষিতা দ্বিতীয় পর্ব। নীলা মাথা নিচু করে মিটিমিটি হাসছে। আমি নীলাকে বললাম, কি করছিলেন বলুন তো? বাথরুমে একটু লক করে ঢুকবেন না? নীলা আমাকে বলল, সব দোষ তো আপনার। আপনি বাথরুমের দরজা লক করবেন না? আমি কি করে বুঝবো যে ভেতরে আপনি আছেন? আমি বললাম, হ্যাঁ তাও ঠিক বলেছেন, সরি। আসলে ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। নীলা একটু হেসে বলল, আরে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মা আমাকে আর নীলাকে ডাকছে। মা বলছে, খেতে আয় তোরা দুজন। আমি নীলাকে বললাম, চলুন, মা খেতে ডাকছে। খাবার টেবিলে নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। তাই ওই বাথরুমের ঘটনার পর থেকে তাই আমি নিজের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। হঠাৎ মা বলল, তোরা তো শহরে থাকবি, নীলাকে তো আর আমি নিজ হাতে খাইয়ে দিতে পারবো না, তাই তুই ওকে খাইয়ে দিবি। আমি বললাম, কি? মা আরও বলল, তুই ওকে খাইয়ে দিতে পারবি তো? আমি কোনো কথা বলছি না। মা বলল, আচ্ছা আমার সামনে তুই ওকে একবার খাইয়ে দে তো। আমি বলছি, এখন কেন মা? মা রেগে বলল, যা বলছি তাই কর। আমি আবার মায়ের কথার অবাধ্য কখনো হইনি, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। আমি চোখ বন্ধ করে নীলার মুখে খাবার তুলে দিলাম। নীলা শুধু একটু একটু করে হাসছে। মা বলল, এই তো এবার ঠিক আছে। ঠিক এভাবে ওকে প্রতিদিন তুই খাইয়ে দিবি কিন্তু। মাকে এখন পর্যন্ত বলা হয়নি যে নীলা একটা ধর্ষিতা মেয়ে। আমি জানি না মা এ কথা শোনার পর নীলাকে বউ হিসাবে মেনে নেবে কি না, কিন্তু এই কয়দিনে নীলার প্রতি আমার একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়ে গেছে। আর ও যে একটা ধর্ষিতা মেয়ে, এ কথা ভাবতেই ওর জন্য আমার মনটা মায়ায় ভরে যায়। আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে, কেন ওর জন্য আমার এত মায়া হয়। ও কাঁদলে আমার এত খারাপ লাগে কেন? তাহলে এই কয়দিনে আমি কি নীলাকে ভালোবেসে ফেলেছি? একেই তো ভালোবাসা বলে বুঝি। এই সব ভাবতে ভাবতে আমি মনে মনে হাসছিলাম। তখন ওই নীলা রুমে এলো আর আমাকে বলল, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে যে আপনাকে? আমি একটু লজ্জা স্বরে বললাম, না মানে তেমন কিছুই না। মনে মনে ভাবতে থাকলাম, ভালোবাসা কাকে বলে? নীলার প্রতি আমার যেটা কাজ করছে ওটাকে কি ভালোবাসা বলে বুঝি? খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আর নীলা উপরে শুয়েছিল। আমি নীলাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? নীলা বলল, হুম করুন। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না তো? বলল, না কিছু মনে করব না, বলুন আপনি, অসুবিধা নেই। আচ্ছা, ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন? নীলা আমার প্রশ্নটা শুনে একটু অবাক হলো আর বলল, হঠাৎ এই প্রশ্ন যে? কাউকে ভালো টালো বেশি ফেললেন নাকি? আমি বললাম, আরে না, এমনিতে জানতে ইচ্ছে হলো তাই বললাম। বলেন না ভালোবাসা কাকে বলে? নীলা বলল, যখন আপনি মন থেকে কাউকে চাইবেন, যাকে ছাড়া আপনার দুনিয়া আঁধার, যাকে না দেখলে আপনার কিছু ভালো লাগবে না, যার কষ্টে আপনার কষ্ট হবে, তাকেই বলে ভালোবাসা। তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয়। একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্টের হয়। আমার ভালোবাসাটা ছিল একতরফা। যাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে। নীলা এই কথাগুলো মাথা নিচু করেই বলল। আমি ভাবলাম মেয়েটার মনটা আবারও খারাপ হয়ে গেল। আমি নীলাকে বললাম, মন খারাপ করিয়েন না প্লিজ। নীলাকে জিজ্ঞেস করলাম, আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি? নীলা আমার দিকে তাকিয়ে অবাক সুরে বলল, আমরা তো স্বামী স্ত্রী। আমি বললাম, এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক আছে কি? নীলা বলল, হুম আছে তো। আমি জিজ্ঞেস করলাম, কি? নীলা বলল, আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। বন্ধু? নীলা বলল, কেন, কি ভেবেছিলেন আপনি? আমি বললাম, না কিছু না। দেখলাম নীলা মুচকি মুচকি হাসছে। আমি আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। ও নাকি এই গ্রামটা ঘুরে দেখতে চায়, তাই ওকে নিয়ে গ্রামে ঘুরতে যাব ভাবছি। ঠিক সেই সময় মা এসে বলল, তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে, যা ওকে আনতে যা। এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে বলেছে। আবার ওদিকে
ছোট মামা ঘাটে এসে বসে আছে। আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে আসছে। আমি আর কাকাতো বোন অবনীকে বললাম, যা, তুই তোর নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা। আমি ছোট মামাকে আনতে যাব। আর কিছু সময়ের মধ্যে চলে আসব। অবনী বলল, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে যাও। আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো। পুরো গ্রামটা ভাবিকে ঘুরিয়ে দেখাবো। ঘাটে চলে আসলাম। বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে দেখলাম অবনী বাইরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কী রে, ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে? অবনী বলল, গিয়েছিলাম। রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলছিল। ওকে জিজ্ঞেস করলাম, নীলা কোথায়? অবনী বলল, ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে। আরও জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কোথায় আছে? অবনী বলল, বড় রাস্তার ধারে বসে আছে সবাই। আমার খুব রাগ হলো। আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম, চলুন আমার সাথে। নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম। দেখলাম কয়েকজন ছেলে বসে আছে। ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ওদের দলনেতা আমাকে সালাম দিল আর বলল, ভাইয়া, আপনি এখানে? আমি নীলাকে দেখিয়ে বললাম, এটা আমার স্ত্রী। এই কথা বলা মাত্রই ওরা নীলার পায়ে পড়ে গেল আর বলল, ভাবি, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। নীলা আমাকে বলল, ওদের ক্ষমা করে দিন। আমি বললাম, নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস, তার চোখ উপড়ে নেব। আমি নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। নীলা আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, বলুন। নীলা বলল, ওরা আমাকে ডিস্টার্ব করার আপনার এত রাগ হলো কেন? একবার ভাবলাম সত্যি কথাটা বলে দিই যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার খুব ভয় হলো, তাই সত্যি কথাটা বলতে পারলাম না। বললাম, আপনি আমার স্ত্রী, আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব, কারণ আপনার কিছু হলে আমি। নীলা বলল, আপনি মানে? থেমে গেলেন কেন? আমি কিছু হলে আপনার বাবাকে আমি কি জবাব দেব? নীলা বলল, ও আচ্ছা, তাই বলুন। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি কি ভেবেছিলেন আপনি? নীলা বলল, না, কিছুই না। আজ বাড়িতে মা একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম নীলার। আজও খুব খুশি হলো সবার সাথে পরিচিত হয়ে। সারাদিন খুব কাজ করতে হয়েছে। আপনাকে একটা কথা বলার ছিল। আপনার পরিবারটা খুবই ভালো। আমি আপনার পরিবারের একজন সদস্য হতে চাই জুনায়েদ। আপনি কি আমাকে আপনার পরিবারের একজন বানাবেন? আবার বলল, কি গো, কথা বলছেন না কেন? নীলা মাথাটা নিচু করে দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি। আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এতটা ভালো একটা মানুষ কি করে হয়? তার মানে শুধু আমি নয়, নীলাও আমাকে ভালোবেসে ফেলেছে। যদিও ওর ভালোবাসার কথাটা আমি আজ শুনতে পেলাম না, কিন্তু একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেব। সকালে ঘুম থেকে দেখলাম নীলার রুমে নেই। আমি উঠে বাইরে এলাম। এসে দেখি নীলা উঠানে বসে আছে। আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলা আমার কাছে এসে বলল, ওর নাকি বাবার জন্য খুব খারাপ লাগছে। ও শহরে যাবে বাবাকে দেখতে। আমি মাকে গিয়ে বললাম। আমার মা বলল, এতে না করার কি আছে? তুই বৌমাকে নিয়ে আজই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়। ঘরে এসে নীলাকে বললাম, সব কিছু গুছিয়ে দিন, আমরা আজই শহরে যাব বাবাকে দেখতে। নীলা এতটাই খুশি হলো যে আনন্দে আমাকে জড়িয়ে ধরল। আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো। আমার পা থরথর করে কাঁপছিল। আমি বললাম, কি করছেন? নীলা একটু লজ্জা পেল আর জিভায় কামড় দিয়ে বলল, সরি, আমি তো আপনাকে এমনি জড়িয়ে ধরেছি। আমি বললাম, বুঝতে পেরেছি। নীলার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আমি আর নীলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। নীলার আমি আমাদের গাড়ি করে আসছিলাম। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নীলার জন্য অনেকগুলো আইসক্রিম কিনে নিলাম। ও অনেক খুশি হলো। আমি গাড়ির ভেতরে খেয়াল করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমিও নীলাকেই দেখছিলাম। আমরা শহরে পৌঁছে গেলাম। কেমন আছো বাবা? ওর বাবা বলল, খুব ভালো আছি মা, তোরা কেমন আছিস মা? নীলা বলল, আমরাও খুব ভালো আছি বাবা। নীলার বাবা নীলার হাসি ভরা মুখটা দেখে খুবই খুশি হলো। উনি আমাকে ডেকে বললেন, ধন্যবাদ জুনায়েদ, তুমি আমার মা মরা মেয়েটার মন ভালো করেছো। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। ঘরে গেলাম আর গিয়ে দেখলাম নীলা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে।
আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে নীলা? নীলা আমাকে জড়িয়ে ধরে বলল, আজ সেই দিন যেদিন আমি আমার সম্মান হারিয়েছিলাম। আমি নীলাকে আমার বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এসব ভেবে কি লাভ বলেন তো? যা হবার তা তো হয়েই গেছে, এতে আপনার তো কোনো দোষ নেই। নীলা সেদিন খুব কেঁদেছিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমি সেদিন নীলার নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছিলাম। নীলার প্রত্যেকটা নিঃশ্বাসের বাতাস আমার বুকে এসে লাগছিল। আমার ওরকম অনুভূতি হচ্ছিল। নীলাকে বললাম, যান গিয়ে শুয়ে পড়ুন। নীলা গিয়ে শুয়ে পড়ল। আমিও বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মনে মনে ভাবলাম, কাল আমি আমার মনের কথা নীলাকে বলে দেব যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমার কখন সকাল হবে আর কখন নীলাকে আমি আমার মনের কথা জানাবো, আমার আর তর সইছিল না। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর মার্কেটে চলে গেলাম। নীলার জন্য একটা নীল শাড়ি কিনলাম। ভেবেছিলাম এই শাড়িটা ওর হাতে দিয়ে আমার মনের কথাগুলো ওকে আজ খুলে বলবো। কিন্তু আমি নীলাদের বাড়িতে গিয়ে অবাক হলাম। আমি গিয়ে দেখি একটা ছেলে নীলাদের বাড়িতে এসেছে। ছেলেটা বাইরে দাঁড়িয়ে আর নীলা কাঁদছে। আপনি এইভাবে কাঁদছেনই বা কেন? আর এই ছেলেটাই বা কে? কেউই কোনো কথা বলছে না। আমি নীলার বাবার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, অন্তত আপনি বলুন কি হয়েছে? আর এই ছেলেটাকে? আর নীলা কেনই বা কাঁদছে? নীলার বাবা বলল, যা তা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার বাবা বলল, এটা সেই ছেলে যাকে নীলা ভালোবাসতো আর যে নীলার এত বড় সর্বনাশ করেছিল। আমি জিজ্ঞেস করলাম, ও এখানে কেন এসেছে? নীলার বাবা বলল, ও নীলাকে বিয়ে করতে চাচ্ছে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। নীলার বাবা বলল, যদি নীলার সাথে ওর বিয়েটা দেওয়া যায় তাহলে অন্তত নীলা নিজেকে অপরাধী ভাববে না, ও ওর স্বামী ভাবতে পারবে। নীলার বাবার কথাগুলো শুনে আমি আমার চোখের পানি কোনোভাবে আটকে রাখতে পারছিলাম না। আমি আমার হাতে থাকা শাড়িটা লুকিয়ে ফেললাম। আমি বারবার চোখের পানি মুছে নিলাম। নীলা আমার দিকে একটু করুণ চোখে তাকাচ্ছিল, কিন্তু আজ আমার বড্ড খারাপ লাগছে। নীলার বাবা বলল, ছেলেটার সাথে নীলার বিয়েতে ওনার কোনো সমস্যা নেই। আমি এখন শুধু নীলার দিকে তাকিয়ে আছি। হয়তো নীলা ওর বাবার কথায় রাজি হয়ে যাবে। কিন্তু এটা ভেবে খারাপ লাগছে আমি আমার ভালোবাসার কথা জানাতে পারলাম না। আমি নিজের মাথা নিচু করে আছি। নীলার বাবা নীলাকে বলল, তোমার কি মত মা? নীলা ছেলেটার দিকে এগিয়ে গেল। আমি ভাবলাম জড়িয়ে ধরবে হয়তো, তাই পিছন ঘুরে চলে আসতে থাকলাম। কিন্তু পিছন ফিরতেই একটা শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখি নীলা ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিয়েছে আর বলছে, কুত্তার বাচ্চা, আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে এসেছিস? তুই কি করে ভাবলি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব? নীলা ওর বাবাকে বলল, বাবা, পুলিশে ফোন দাও আর ওকে পুলিশে দিয়ে দাও। পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল। নীলা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, কি ভেবেছেন আমি ওই জানোয়ারটাকে বিয়ে করব? আমি তো বিয়েই করে ফেলেছি। নীলা আরও বলল, আমার জন্য যে শাড়িটা এনেছেন ওটা দিবেন না আমাকে? আমি অবাক হলাম আর বললাম, আপনি কি করে জানলেন? নীলা বলল, আমি সবই জানি। আমি আরও জানি আপনি আমাকে এখন কিছু একটা বলবেন। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নীলা। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না। নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আপনি ঠিক এভাবেই সারা জীবন আমাকে জড়িয়ে রাখবেন আপনার বুকে। এভাবে আমাদের ভালোবাসার পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটল আর নতুন অধ্যায়ের শুরু হলো। আমাদের নতুন ভালোবাসার নতুন অধ্যায় সমাপ্ত।